আওয়ামী লীগ কোন পথে হাঁটবে? আওয়ামী লীগের জন্য বাংলাদেশ প্রতিকূল আজকে, এবং আমি মনে করি আগামী অন্তত বেশ কয়েক বছর আওয়ামী লীগের জন্য বাংলাদেশের পরিস্থিতি অনুকূল হবে না। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। কিন্তু এই ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও একটা রাজনীতি, একটা দল ঘুরে দাঁড়াবার চেষ্টা করে, ধীরে ধীরে সামনে এগিয়ে যাবার চেষ্টা করে। আওয়ামী লীগ নেতৃত্ব যদি মনে করে থাকেন যে সামনে নির্বাচনেই তারা ক্ষমতায় যাবেন বা বিরোধী দলে যাবেন বা ভালো একটা সংখ্যা আর আসন পাবেন, সেটা তাদের একদম ভুল ধারণা হবে। আওয়ামী লীগ, আমি মনে করি যে দুটো বিষয় এখানে। আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অবশ্যই, যেহেতু দলটা আওয়ামী লীগ দলটা শেখ মুজিবুর রহমানের, দলটা শেখ হাসিনার, কাজেই শেখ হাসিনার এক ধরনের এনডোর্সমেন্ট নতুন নেতৃত্বের লাগবে। সেই নেতৃত্ব করাপ্ট নেতৃত্ব হোক, সেই নেতৃত্ব সন্ত্রাসী হোক, কিংবা সেই নেতৃত্ব একেবারে শুদ্ধ নতুন ভালো নেতৃত্ব হোক। কিন্তু একই সঙ্গে এটা আমি বলে রাখতে চাই যে আওয়ামী লীগের নেতৃত্বের এই জায়গাটাতে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ যদি আসবার চেষ্টা করেন, সেটা একেবারেই সুবিধের হবে না বা একেবারেই ভালো হবে না। আরেকটা বিষয়, এটা শুনতে খারাপ শোনা গেল এবং ইতিহাস থেকে যেটা বোঝা যায় যে আওয়ামী লীগের যে নেতৃত্বই আসুক না কেন, এক ধরনের সফট এন্ডোর্সমেন্ট হলো বা ব্লেসিংস হলো, ভারতীয় ব্লেসিংস তাদের দরকার হবে। এই দুটোর বাইরে গিয়ে আওয়ামী লীগ নতুন করে রাজনীতি শুরু করতে পারবে না। আমার মোটা দাগে যদি আমি শেষ কথা বলতাম, বা শেষের কথাটা আমি একটু আগে নিয়ে আসলাম। সো একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ৭৫ বয়সী পুরনো একটা রাজনৈতিক দল, এই দলের ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা রয়েছে এবং আলোচনাটা আওয়ামী লীগের ভেতরেও আছে। অনেকেই নানা রকমের প্রস্তাবনা আছে, উনি নেতৃত্বে আসতে চান, ওনারা আগ্রহী, এই গ্রুপ আগ্রহী, পুরনো অনেকে সক্রিয় হয়েছেন, এরকম নানা চেষ্টা আছে। অনেকে টাকার সন্ধান করছেন যে দলকে গোছাতে হলে, নির্বাচন করতে হলে এত টাকা লাগবে, এই টাকাটা কোত্থেকে আসবে, সেই ভাবনা অনেকের মধ্যে আছে। আবার অনেকে এটাই মানতে চান না যে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ করতে পারবেন, সেটাও মানতে রাজি না। কিন্তু আমি যেটা মনে করি যে ওটা কিন্তু আসলে সম্ভব হবে না। তবে একটা জিনিস খুব স্পষ্ট, যেটা আমাকে সবচেয়ে বেশি, এত বড় পুরনো রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল, যে দলের অনেক গণতান্ত্রিক সংগ্রামে অবদান আছে এবং যে দল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ স্বাধীনতার পরে করেছে, সেই দলটি একাধিকবার, সেই দলটির কোনো নেতাকর্মীর মধ্যে আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনো ধরনের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ আছে। সেটা ১৫ বছরের দুঃশাসনের জন্য হোক, লুটপাটের জন্য হোক, মানবাধিকার লঙ্ঘনের জন্য হোক, অথবা ৩৬ দিনের জুলাই আগস্টের ব্রুটালিটি বা নির্মমতার জন্য হোক, মানুষ হত্যার জন্য হোক। বরং দলটি বিক্ষোভ, অবরোধ, এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, কাজ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করবার কথা স্বয়ং শেখ হাসিনা বলছেন, কাজ হচ্ছে না। এই রিয়ালিটিটা তাদের মানতে হবে। এবং আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, অনেকের কাছ থেকে শুনেছি যে তারা যে হরতালের অবরোধের কর্মসূচি দিল, এই কর্মসূচি নিয়ে পালিয়ে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীও সন্তুষ্ট নন, তারা অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ এবং তারা মনে করেন দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয়া হচ্ছে এবং যা হাস্যরস সৃষ্টি করেছে। যে ধারণাটা একদিন ছিল যে বিএনপি ক্ষমতায় গিয়ে ভালো, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যত না শক্তিশালী তার চাইতে দল হিসেবে, যদিও শেখ হাসিনা ১৫ বছর দেশ শাসন করতে গিয়ে আওয়ামী লীগকে খুব ব্যবহার করেননি, ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছেন, যুবলীগকে ব্যবহার করেছেন, মূলত তিনি প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছেন। সো আওয়ামী লীগ সাধারণভাবে ধারণা যে রাজপথে অনেক শক্তিশালী, আন্দোলন সংগ্রামে অনেক শক্তিশালী। এবার প্রমাণিত হলো যে আওয়ামী লীগের ডাকে কেউ কথা শোনে না, একজনও না, কর্মসূচির ছিটে ফোটাও পালিত হতে দেখা যাচ্ছে না। কাজে এটা একটা বড় শিক্ষা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য। এবং আওয়ামী লীগের সংগঠিত হবার চেষ্টায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে একটা বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। মানবাধিকার এটা যেমন দেখছেন, এই তথ্যানুসন্ধান কমিটি একদিকে যেমন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, আওয়ামী লীগকে ইলেকশন থেকে দূরে রাখা, ব্যান করার বিপক্ষে বলেছে, কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে যে চিত্র তুলে ধরেছে, সেই চিত্রই আসলে আওয়ামী লীগকে জনগণ থেকে আরও দূরে সরে ঠেলে দিয়েছে। বাংলাদেশ সরকার যতটা না পেরেছে, সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকের তো অভিজ্ঞতা আছেই কী হয়েছে, তার চেয়ে বেশি জাতিসংঘের ওই রিপোর্ট মানুষের মন থেকে আওয়ামী লীগকে আরও দূরে সরিয়ে দিয়েছে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একদম চরম অনিশ্চয়তা আছে এবং তবে তারা রাজনীতিতে ফিরবে না, ফিরতে পারবে না, ফিরতে যাবে না, এটা হলপ করে কেউ বলতে পারে না। আমি অন্তত বলতে চাই না।
আওয়ামী লীগের আগে অনেক সংকটে পড়েছে। প্রদীপ জ্বালিয়ে আমেনা বেগম আওয়ামী লীগের অফিস টিকিয়ে রেখেছিলেন। জোহরা তাজউদ্দিনের কথা, কামাল হোসেনদের কথা জানি, তারা কিভাবে আওয়ামী লীগকে রক্ষা করেছেন একটা সময় সংকটময় মুহূর্তে। কাজেই আওয়ামী লীগের ইতিহাসে ৭৫-এর পরে এই একই ঘটনা ঘটেছে। শেখ মুজিবুর রহমান মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুরো পরিবার মারা গেছে, কাউকে কাঁদতে দেখা যায়নি, কাউকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। কোথায় সেই বড় দল? এত অপকর্ম করে যখন আর কারো নৈতিক মনোবল থাকে না সেই দলের পক্ষে দাঁড়াবার জন্য, যদিও দু একজন ছিটে ফোটা চেষ্টা করেছেন, কাদের সিদ্দিকী সহ অন্যান্যরা। সো দলটির শাসন ক্ষমতার পতন এবং পরিণতির ধরনটা এবার কিন্তু অন্যবারের চিঠে আরও ভিন্ন। একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং গণহত্যার অভিযোগ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দলটি আওয়ামী লীগের জুটেছে একটা ফ্যাসিবাদের তকমা। ফ্যাসিস্ট বলতে শেখ হাসিনা, ফ্যাসিবাদী রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ। সো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পতনের পর নেতাদের, শুধু শেখ হাসিনা না, বহু নেতা পালিয়ে গেছেন, এই নজির কিন্তু কখনো দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারের দিক থেকে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা হত্যার অভিযোগে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে। দলটিকে নিষিদ্ধ করবার দাবিও নতুন করে সামনে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, যেটা মূলত নতুন যে রাজনৈতিক দল হবে তারই একটা ছায়া রাজনৈতিক দল। এরকম একটা পটভূমিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব সহসাই দলে রাস্তায় নেমে আসবেন সেই মনোবল তাদের আছে বলে আমার কিন্তু মনে হয় না। এবং সরকারের পতনের দিন গত বছরের ৫ই আগস্ট এবং এর ৬ মাস পূর্তিতে এসেও ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি, ঐতিহাসিক বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে বাড়ি, সেই বাড়ি পুড়িয়ে দেয়া, ধ্বংস করে ফেলা, ভেঙে ফেলা হয়েছে। সারা দেশে নেতাকর্মীদের স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। কোনো রকমের প্রতিরোধ আমরা কিন্তু দেখতে পাইনি। এবং সেই দৃশ্য হজম করা এবং আক্ষেপ করা ছাড়া, চেয়ে চেয়ে দেখা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের ভেতর থেকে বাইরে থেকে কিছুই করবার নেই। এখন সক্রিয় সব রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে হয়েছে, সকল রাজনৈতিক দল। তবে তারা যাদেরকে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন করেছে, মিনিমাম স্পেস দিতে চায়নি, তাদেরকে যেভাবে নানা ট্যাগ লাগিয়ে দিয়েছে, তারাই বরং তাদের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছে। কারণ ওই দলটি, ওই শক্তিটি এখন গণতান্ত্রিক রাজনীতি করতে চাইছে। সো গণতন্ত্রের যে মূল এসেন্স সেটা ধারণ করবার চেষ্টা করছে। আমি বিএনপির কথা বলছি। বিএনপির হাজার রকমের দোষ আছে, আরও কোটি রকমের দোষ তারা ভবিষ্যতে করতে পারে, আমার সেগুলো নিয়ে কথা নেই। আমি এখন যেটা দেখছি সেটার কথা বলছি। এবং এই যে সব দল তাদের বিরুদ্ধে, এই কারণেই তারা প্রকাশ্যেই বিভিন্ন দলের কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন এবং হবেন। সাধারণ মানুষ তারা হবেন এবং লোকে তাদের চোখে তাদেরকে সবচেয়ে বড় কথা আক্রমণ করুক আর ঘৃণার চোখে দেখবে, ঘৃণা। এবং ঘৃণার চেয়ে শক্তিশালী অস্ত্র বোধ হয় আর কিছু নেই। এবং এর মধ্যে রয়েছে তাদের গ্রেফতার আতঙ্ক। এবং এই প্রতিকূল পরিবেশে তাদের প্রকাশ্যে আসার সুযোগ আছে বলে আমি মনে করি না। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তাদের কাছে এটা একটা ভিন্ন বাস্তবতা। কাজে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, নির্বাচন থেকে দূরে রাখতে হবে, ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করতে হবে, এগুলো করবার দরকার নেই। মানুষ হচ্ছে বড় শক্তি, মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দিই, মানুষই তাদের ছুঁড়ে ফেলে দেবে। মুসলিম লীগের মতো দল কোথায় গেছে? অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী ছিল না, বরং একসময় শক্তিশালী ছিল। তো ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চাপ একটা রয়েছে। এখন সেটা শেখ হাসিনা বা তাদের মিত্ররা কীভাবে দেখবেন সেটা একটা বড় প্রশ্ন। তবে চরম সংকটের মুখেও দলটি কোনো পরিবর্তনের পক্ষে নয়। তারা শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, যেটা একদমই হবে না, আমি নিশ্চিত করে বলে রাখতে পারি। আপনারা লিখে রাখতে পারেন, যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আমি বলতে পারি এই ব্রুটালিটির পরে, এত মায়ের কান্নার পরে, এত দীর্ঘশ্বাসের পরে এটা বাংলাদেশে আর হবে না। দেশে এবং বিদেশে পালিয়ে থাকা সব পর্যায়ের নেতাকর্মীরা এই ব্যাপারে একই অবস্থানে রয়েছেন বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। এই নেতাকর্মীদের, আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, তাদের আসলে এটা বোধের মধ্যে আনতে হবে। তাদের যুক্তি হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বিপর্যস্ত দল ঘুরে দাঁড়াতে পারবে না, এমনকি তাদের দলে বিভক্তিও আসতে পারে। আওয়ামী লীগে কিন্তু ইতিপূর্বে একাধিকবার বহু বিভক্তি এসছে, কিন্তু দল কিন্তু মূল ধারাটা থেকেই গেছে। এবং শেখ হাসিনার নেতৃত্ব ছাড়াও আওয়ামী লীগ কিন্তু একসময় টিকেছিল, ঘুরে দাঁড়িয়েছে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 70s কথা আমরা স্মরণ করতে পারি। সো দলের অস্তিত্ব রক্ষা করতে নেতৃত্ব নিয়ে তাদের বিকল্প চিন্তার কোনো সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগকে এই জায়গায় ঠেলে দিয়েছে, এই জায়গায় নিয়ে এসছেন কিন্তু শেখ হাসিনা।
এতটা বিপর্যস্ত অবস্থার মধ্যে। সো ক্ষমতায় থাকার সময় বিরাজনীতি করবার কারণে শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। শেখ হাসিনা নির্ভর করেছিলেন, আমি আগেই বলেছি, প্রশাসনের উপরে, পুলিশের উপরে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপরে। দলটা এই কারণেই দুর্বল হয়েছে এবং এসব কারণে ভয়াবহ পরিণতি দেখতে হচ্ছে তাদের, এবং এখন দল একটা অস্তিত্বের সংকটের মধ্যে আছে। সর্বশেষ দেখলাম একজন উপদেষ্টা, তিনি বলছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। সেই জায়গা থেকে যদি কেউ স্থানীয় সরকার নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই। এখানেও একটা অসৎ উদ্দেশ্য আছে। আপনি জানেন যে কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়া হচ্ছে, কেন এই যে ভেঙে দেওয়া ইউনিয়ন কাউন্সিলরদের সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন বা তাদেরকে নির্বাচনে একটা কামছে। তারা মনে করছেন এই আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা দল করবেন এবং ক্রিম খাওয়া যা করার তারা এটা করবেন। এর মধ্যে কোনো সৎ আকাঙ্ক্ষা আছে বলে আমার কাছে মনে হয় না। এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, এক্ষেত্রে তাদের বড় ইস্যু হচ্ছে দৃশ্যত ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধিতা করা। কিন্তু আওয়ামী লীগের কেউ যদি ঢুকে পড়ে, এবং যেহেতু তারা এখন প্রধান প্রতিপক্ষ ইতিমধ্যেই গত 6 মাসে বিএনপিকে বানিয়ে ফেলেছেন, সে ধারাটাকে তারা শক্তিশালী করতে চাইবে। শিবির যেমন ছাত্রলীগে ঢুকেছিল, কারণ আওয়ামী লীগ যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে বা তাদের নতুন রাজনৈতিক দলে আমরা তাদের কাউকে দেখতে পাই, অবাক হবার কিছুই থাকবে না। এবং এটা বোঝাই যাচ্ছে তারা বিভিন্ন, এমনকি বিএনপির যারা পদবঞ্চিত হবেন, নমিনেশন বঞ্চিত হবেন, তাদেরকেও তারা অনবোর্ড করবার চেষ্টা করবেন। সো আওয়ামী লীগের নিষিদ্ধ করার চাপটা আসলে অন্য দিক থেকে একটা আলাদা ফায়দা লোটার চেষ্টার অংশ হিসেবেই আমি মনে করি। এবং দল নিষিদ্ধ হলে আইনগত দিক থেকে তাদের তৎপরতায় বাধা দেওয়া সহজ হবে সরকারের জন্য, কিন্তু বিদেশে থাকা দলটির নেতারা মনে করেন এতে তাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে, আন্তর্জাতিক মহলেও তাদের জন্য সুবিধা হবে। এই যে বলছিলাম যে জাতিসংঘের প্রতিবেদন একটা বড় ধাক্কা হিসেবে কাজ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে যেখানে বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনে হত্যা এবং নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং তদারকিতে। এবং এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে বলে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন। তারা মনে করেন, একজন নেতা তো বিবিসিকে বলেই ফেলেছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্র এবং লন্ডনে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেসব প্রশ্নের জবাব তারা তৈরি করছেন, যা তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সো অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনের পক্ষগুলো যত বেশি ভুল করবে, আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসার সুযোগ তত বাড়বে। এই কথা আমি বহুবার বলেছি। কিন্তু যত কিছুই হোক না কেন, নেক্সট 5, 10, 15 ইয়ার্স আওয়ামী লীগের জন্য ক্ষমতায় আসা খুবই কঠিন হবে, যদি না যারা ক্ষমতায় থাকবেন এবং আসবেন ভবিষ্যতে তারা বড় কোনো ভুল করেন, এমনকি আওয়ামী লীগের মতো অপরাধ করেন। আমি বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো ওই পথে আর হাঁটবে না। আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল। তাই কারো কারো মনে হতে পারে ভারতকে অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে হাঁটছে। কিন্তু না, সম্প্রতি আরও দুটো ঘটনাকে আমি একত্র করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা, বাংলাদেশকে নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে, সেটাই কি করতে যাচ্ছে তার একটা ধারণা আমরা পেতে পারি। এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য, সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই। খেলা তারা জিতবে কিনা ইটস ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার খেলাটা যাতে আমরা বুঝতে পারি, পড়তে পারি, এবং তারা প্রকাশ্যেই এই মেসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই মেসেজের ভিত্তিতে আমরা আসলে আমাদের করণীয় ঠিক করা উচিত। যদিও আমি বহুবার বলেছি, আমি আবার বলবো, আমি যোগ করে দেখাবো, তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি। দুটো ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল, তিনি ব্রিফিং করেছেন। সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর যে বৈঠক, সেই প্রসঙ্গে সার্ক ইস্যু যখন এসছিল তখন তার ব্যাপারে কি কথা হয়েছে, মানে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যা বলেছেন, তিনি তার মানে জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম: দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। নিশ্চয় জানি এটা পাকিস্তানকে ইন্ডিকেট করা হয়েছে। তৌহিদ হোসেনকে জয়শঙ্কর এই কথাও বলেছেন, সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এই বাক্যটা আমরা খুব মন দিয়ে খেয়াল করি। সন্ত্রাসবাদের
স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। এরপর আরো অনেকগুলো ইস্যু আছে, আমাদের সীমান্ত নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো আছে, এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর তিনি বলছেন গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যাগুরুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত। তার মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে, সেই জায়গায় তারা এখনো আছে। তারপর তিনি বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে। তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রসঙ্গ উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রকে ওই বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। তার মানে সেই ইস্যুটা তো আছেই। এবার আরেকটা পয়েন্ট একটু যোগ করব, এটার হেডলাইন হচ্ছে এরকম, বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের। আমরা মনে করতে পারবো কিছুদিন আগে ভারতের সেনা প্রধানরা সাধারণত এভাবে কথা বলেন না, কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর। ভারতের সেনা প্রধানরা আরেকটা দেশের পররাষ্ট্রনীতি, তার অভ্যন্তরীণ রাজনীতি, সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক, এভাবে কথা খুবই নজিরবিহীন। কিন্তু তিনি বলেছেন, এবার তিনি আবার বলছেন, তিনি যা বলছেন, তিনি তার কাছে সব প্রশ্নের উত্তরে কি বলছেন সেটা বলি। প্রশ্নটা ছিল সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেক স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। মানে তিনি জনাব উপেন্দ্র মিনিস্ট্রি চিফ, তিনি বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি, কেন্দ্র শব্দ, যেটা পাকিস্তানের ক্ষেত্রে। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে। তিনি বলছেন ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে। বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারপর তিনি বলছেন সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী, আদান প্রদান করতে পারে, এসব কথা বলছেন। এবং শুরুতে তিনি বলেছেন এই রকম, বাংলাদেশে আইএসআইয়ের সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন, এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছে গিয়েছিলেন বলেও দাবি তার। মানে ভয়ঙ্কর অভিযোগ। তাহলে আমরা খেয়াল করি বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে, সার্ক প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন, তিনি জানাচ্ছেন, তিনি বলছেন বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ যেন করে না ফেলে। এটা পাকিস্তানকে অ্যাকিউজ করেছেন এবং সার্ক ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করেন। 2016 সালে পাকিস্তানের কোনো একটা জায়গায়, আমি উরি বোধ হয় এরকম, সেখানে একটা সন্ত্রাসবাদী হামলার পর তারা পাকিস্তানকে অ্যাকিউজ করে সার্ককে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। এখন এবার একটু আসি আমরা যে সামনে বাংলাদেশের ঝুঁকি কি, কিন্তু সম্প্রতি এটার সাথে জুড়ে দেব যারা মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো কয়েকদিন আগে আমেরিকাতে, সে তারপর যে ব্রিফিং হয়েছে এবং জয়েন্ট যে কমিউনিকে হয়েছে, সেখানে মানে ক্রস বর্ডার যে টেরোরিজম, মানে পাকিস্তানকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা যেন পাকিস্তান বন্ধ করে। নট অনলি দ্যাট, মুম্বাই হামলা যে হয়েছিল, মুম্বাই অ্যাটাকের একজন আসামি আমেরিকায় ছিলেন, তাকে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে, সেটার বিচার জয়েন্ট কমিউনিকেতে চাওয়া হয়েছে, এবং ওটার সাথে পাঠানকোট যে হামলা হয়েছিল সে দুটো। তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তান সন্ত্রাসবাদ উস্কে দেয়, এই ধরনের আলাপ এনে তারা দুটো দেশ এগুলো বন্ধ করার দাবি করছে এবং এগুলো একসাথে ফাইট করার কথা বলছে। তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজম আছে এবং সেই রিলেটেড টেরোরিজম আছে, সেটা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী